দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি এখন চারদিকে। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই সময় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিকের। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। বিজয়ের দিনেই নির্বাচনের দিনক্ষণ নিয়ে ধারণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন ২০২৫ সালের শেষে নির্বাচন হতে পারে, তবে প্রত্যাশিত মাত্রায় সংস্কার শেষে নির্বাচন করতে হলে তা গড়াতে পারে ২০২৬ সালের প্রথমার্ধে। এছাড়া রাজনৈতিক দলসহ সব পক্ষের সঙ্গে মতবিনিময় করে বাস্তবায়নযোগ্য বিষয়ে সুপারিশের লক্ষ্যে জাতীয় ঐক্যমত গঠন কমিশন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে, তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই, কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো। তবে বিএনপি চাই আসছে বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন, আর জামাত চাই আগে আওয়ামী লীগের বিচার পরে নির্বাচন। ২০২৫ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি রয়েছে জানায় নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ। আমরা নির্বাচনের জন্য অস্থির হয়ে যায়নি। দু একজন উপদেষ্টা বলে যে আমরা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিএনপি ৩ বার জনগণের ভোটে ক্ষমতায় গিয়েছে, আমরা রাষ্ট্র ক্ষমতার জন্য লালায়িত নই। তবে এই যেহেতু পতিত সরকার সবসময় এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, সেজন্যই আমরা চাচ্ছিলাম যে দ্রুত একটা নির্বাচিত সরকার। ভোট দিলে যে বিএনপি ক্ষমতায় যাবে তার তো কোনো গ্যারান্টি নেই, তবে একটি নির্বাচিত সরকার বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন এই মুহূর্তে। আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস রয়েছে মানুষ আজকে বাজার আশ্রয় দিচ্ছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের ধারণা রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। জানুয়ারির প্রথম থেকে আমরা একেবারে উঠে পড়ে লেগে যাব এবং আমরা আশা করি ২৫-এর শেষে অথবা ২৬-এর প্রথম। এদিকে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও খুনিদের বিচারের আগে যারা নির্বাচন নিয়ে কথা বলবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সোমবার মহান বিজয় দিবসে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত বিজয় শোভাযাত্রা শেষে তিনি কথা বলেন। জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ৭১ পরবর্তী শেখ মুজিব পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠান করতে গিয়ে দেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে বিলিয়ে দিয়েছিল। নাগরিক কমিটির নেতারা বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতায় ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্যকে উপহাসের শামিল বলেও জানান তারা। এর আগে বিজয় র্যালি বাংলা মোটর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয়। শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়েছিল। আমরা বাড়ি বাড়ি বলে থাকি, তোমাদের আছে টাকা, তোমাদের আছে ক্ষমতা, আমাদের আছে তাজা রক্ত। এই রক্তের উপরে দাঁড়িয়ে খুনি হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
সোমবার ভোর 6:30টার দিকে রাষ্ট্রপতি শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতির পরেই ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে শ্রদ্ধা জানান বাংলাদেশে সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। দেশের মানুষ এবার স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছেন। জনগণ এই স্বাধীনতা ধরে রাখুক। সব সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ৭১-এ বিজয় আসলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এবারে জাতিকে প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ করে দিয়েছে জুলাইয়ের শহীদরা। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা কথা বলেন। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং ২০২৪-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের, যে আমাদেরকে এমন একটি বিজয় দিবস উদযাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। তো এটা এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। বাংলাদেশে ৭১-এর পরে যেটা হয়েছে যে একটি মুজিববাদী ব্যবস্থার ভিতর দিয়ে আমরা গেছি, বন্দোবস্তের ভিতর দিয়ে, বাট ওই বন্দোবস্ত এবারের গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে বন্দোবস্ত নস্যাৎ হয়েছে। আমরা আশা করি যে এই বন্দোবস্তের কারণে বাংলাদেশ এতদিন পদানত রয়েছিল এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং বাক স্বাধীনতা থেকে শুরু করে স্বাভাবিক মৌলিক মানবাধিকারগুলো পায়নি। সেই ব্যবস্থার রদবদল হবে এবং বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে এবং এই স্বাধীনতা তারা রক্ষা করবে। এর আগে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে। এ সময় সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর একটি বিশেষ আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান ৩১ বার তোপধ্বনি দেয়। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সোমবার বিকেলে বঙ্গভবনে বরাবরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রপতি, যেখানে বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস ও মেজর হাফিজ যোগদান করেন। আর জামায়াত ইসলামের পক্ষ থেকে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সংগঠনের নায়েবে আমির মিয়া গোলাম পরোয়ার। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমন্ত্রণ জানানো হলেও রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অনুষ্ঠানে যোগ দেয়নি বৈষম্য বিরোধী আন্দোলনের কেউই। এদিকে আলাদাভাবে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি রামোস হোর্তা।
স্বাধীনতা যুদ্ধের অর্জন কার? কে পাকিস্তানিদের কাছ থেকে ছিনিয়ে এনেছিল বিজয়? বাংলাদেশের নাকি ভারত? বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্টে উপেক্ষিত বাংলাদেশের অস্তিত্ব। সেদিন যুদ্ধটা নাকি শুধু ভারতই করেছিল। সেই পোস্টে একবারের জন্য উচ্চারিত হয়নি বাংলাদেশের নাম। নরেন্দ্র মোদীর পোস্ট ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দেশের বিভিন্ন মহল। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত পোস্টের কড়া প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মোদীর এই পোস্ট বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলেও মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। নরেন্দ্র মোদী টুইট করে বলে ৭১-এর বিজয় নাকি তাদের। আরে মোদী, তোর হাতে তো গুজরাটের রক্ত লেগে আছে। তুই এক গণহত্যাকারী, আরেক গণহত্যাকারী। হাসিনাকে দিল্লিতে জায়গা দিছিস, ২ গণহত্যাকারী দিল্লিতেই থাক। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে তোদের চোখ আমরা উপড়ে ফেলবো। ভারতের একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এই মিথ্যে বক্তব্য আমি আশা করি না। আমি মনে হয় অনতিবিলম্বে আমাদের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা আছেন এবং আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন গওহর, ওনারা অনতিবিলম্বে খুব কড়া প্রতিবাদ জানাবেন এবং ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের জাতীয় অর্জনকে ভারত নিজেদের অর্জন দাবি করার প্রতিবাদ জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের এই দাবির প্রতিবাদ বিগত স্বৈরাচার সরকার করেনি। সোমবার বিজয় দিবসে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ৪৭-৭১-২৪ আমাদের বিজয় পরিক্রমা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ৫৩তম বিজয় দিবস উপলক্ষে ৪৭-৭১-২৪ আমাদের বিজয় পরিক্রমা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা কেউই সংখ্যালঘু নয়, বরং যারা বাংলাদেশ বিরোধী তারাই সংখ্যালঘু। বাংলাদেশ বিরোধীরাই সংখ্যালঘু কার্ড খেলে ক্ষমতায় টিকে থাকতে চায়। এ সময় তিনি সংবিধান সংস্কারের কথাও বলেন। এই দেশের তরুণ জনগণ তারা পাকিস্তানের বিপক্ষেও যুদ্ধ করতে চাইছে, ভারতের আধিপত্যবাদের বিপক্ষেও যুদ্ধ করতে চেয়েছে। এই কারণে আমাদের সংগ্রাম ৭১-এ শেষ হয় নাই। আমাদের সংগ্রাম ২৪-এ এসে ভারত এবং পাকিস্তান উভয়ের আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সত্যিকারের বাংলাদেশী হয়ে উঠেছি। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের এই বাংলাদেশটাকে ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ করা। আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। গণতান্ত্রিক সরকার জবাবদিহিতামূলক ও আইনের শাসন প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপির সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কোনো অপশক্তি যেন আবার ক্ষমতা দখল করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এর আগে সকালে নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণের পর বিজয় র্যালি করেন দলের নেতাকর্মীরা। পরে সমাবেশে যোগ দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। ১৬ বছর পর মুক্ত পরিবেশে বিজয় দিবস পালন করতে পারায় নেতাকর্মীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হয়, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। তার বাইরে যেন কোনো ধরনের গোষ্ঠী ব্যক্তি বাংলাদেশ সরকারকে দখল করতে না পারে। স্বাধীনতার পর বাংলাদেশে মুজিববাদের নামে ফ্যাসিবাদ কায়েম করে ভারতীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিজয় র্যালিতে অংশগ্রহণ করা ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকাল ৯টায় বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা শুরু করে
শুরু করে ইসলামী ছাত্র শিবির। র্যালিটি বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, হাইকোর্ট, মৎস্য ভবন ঘুরে শাহবাগে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মী সমর্থকরা জাতীয় পতাকা, দলীয় পতাকা ও রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। আমাদের অগ্রগতি ছিল অর্থ ব্যবস্থা, লুটপাট, মাফেরা, লুটেরার জন্ম দিয়েছে এই জাতি। আর সেই লুটপাট মাফিয়া তন্ত্রের জনক ছিল বাকশাল, যারা জন্ম দিয়েছিল তারা। কাজেই আমাদের অর্থ ব্যবস্থাকে তারা লুট করেছে। বিদেশে হাজার কোটি, শত শত লক্ষ কোটি টাকা পাহাড় জমিয়ে আয়েশি জীবন যাপনে ব্যস্ত। আমরা যদি দেখি আমাদের কালচারাল অঙ্গন, বিগত 54 বছরে আমাদের সবচাইতে বড় ক্ষতির জায়গা হলো আমাদের সংস্কৃতি তারা ধ্বংস করেছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে কুক্ষিগত করে 15 বছরে প্রকৃত ইতিহাস থেকে মানুষকে দূরে রেখেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। তাই শেখ মুজিব ও আওয়ামী লীগ ছাড়াও দেশ গঠনে 47 থেকে 24 পর্যন্ত যে ইতিহাস আছে তা তুলে ধরার পাশাপাশি গুম, খুন, নির্যাতন নিয়ে আলোকচিত্রী প্রদর্শনীর আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার মহান বিজয় দিবসে শাহবাগে ইনকিলাব মঞ্চের লাল জুলাই শীর্ষক আয়োজনে তুলে ধরা হয় 47-এর দেশভাগের চিত্র, ভাষা আন্দোলন, 70-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী বাকশাল গঠন, সবশেষ গত 15 বছরে আওয়ামী লীগের স্বৈরশাসন ও জুলাইয়ের গণ অভ্যুত্থান। পরিবার পরিজন নিয়ে প্রদর্শনী ঘুরছেন দেশের বিভিন্ন বয়সীরা। দেশ সম্পর্কে তরুণদের সচেতন করতে সঠিক ইতিহাস বারবার তুলে ধরার বিকল্প নেই বলছেন দর্শকরা। আর বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত মালিকানা জনগণকে উৎসর্গ করতে তরুণরা কাজ করে যাবে বলে জানান আয়োজকরা। স্বাধীনতার 54 বছরেও দেশ থেকে ফ্যাসিজম নির্মূল হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান। সোমবার সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে ইসলাম প্রতিষ্ঠা প্রতিপাদ্যে টিএসসিতে বিজয় সমাবেশ ও র্যালিতে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এত রক্ত দিয়েও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ব্যক্তি নয়, সিস্টেমের পরিবর্তন করতে হবে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি করে সংগঠনটি। যারা আমাদের উপর শাসন করেছে সে শাসিত গোষ্ঠীর কারণে, বারবার তারা হীন স্বার্থের কারণে, ব্যক্তি স্বার্থের কারণে আমার দেশকে, আমার দেশের মাটিকে বিক্রি করে দেওয়ার জন্য তারা সবসময় সচেষ্ট ছিল। তারা ধারাবাহিকতা এই দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, এই দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে। এই দেশকে মুক্ত করার জন্য বারবার মানুষ রাস্তায় নেমে এসেছে। বারবার মানুষকে সেই স্বার্থ বিরোধী কাজের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। নিজের স্বার্থকে বাদ দিয়ে দেশের স্বার্থকে রক্ষার জন্য কাজ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। কিন্তু বারবার সেই স্বার্থকে তারা আঁকড়ে ধরেছে। দেশকে বিকিয়ে দেওয়ার জন্য তারা কোনো ধরনের কুণ্ঠিত বোধ করে নাই। মহান বিজয় দিবসে ধানমন্ডি 4 নম্বর মাঠে মেলার আয়োজন করে ধানমন্ডি সোসাইটি। এতে অংশ নেয় রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। মেলায় সাপ খেলা, বায়োস্কোপ, বানর খেলা সহ বাংলার হারিয়ে যাওয়া নানা খেলার আয়োজন করা হয়। মেলায় আসতে পেরে উচ্ছ্বসিত ছোট বড় সব বয়সী মানুষ। 15 এবং 16 ডিসেম্বর 2 দিনব্যাপী মেলায় কৃষি পণ্যের স্টল সহ দেশীয় খাবার, পোশাক, চিত্র প্রদর্শনীর আয়োজন ছিল। এছাড়া গুণী ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয় এই আয়োজনে। সন্ধ্যার পর ম্যাজিক শো, কনসার্টের গান পরিবেশন করেন ব্যান্ড তারকা হাসান। এর আগে সকালে চিত্রাঙ্কনে অংশ নেয় পথ শিশুরা। শেষে আমরা সবাই মিলে আমরা হলাম অনেক ধরনের খেলা দেখেছি। একটু পর আমরা নাটক দেখতে যাব। বাচ্চাদের ওয়ার্কশপের অ্যারেঞ্জ করা হয়েছিল। যারা সুবিধা বঞ্চিত শিশু তারা এখানে এসেছে, এখানে তাদের কিছু কাজ আছে, তারা খুব উপভোগ করেছে কাজগুলো। ধানমন্ডিবাসীরা অনেক সময় বাইরে যেতে পারে না, এই খেলাগুলো দেখাতে পারে না তাদের বাচ্চা কাচ্চাদের, আমাদের নাতিদের, তারা যেন এখানে এসে দেখতে পারে। মুক্তিযুদ্ধ নিয়ে দেশে বিভাজন তৈরির চেষ্টা হয়েছে, যা কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। সোমবার পুরান ঢাকার জনসন রোডের
ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজয় মেলায় কথা বলেন তিনি। জনগণের সুবিধার্থে স্বল্প মূল্যে নিত্যপণ্য, খাল উদ্ধার, সমন্বিত ভূমি ডাটাবেজ তৈরি সহ বিভিন্ন কাজ হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মেলায় 122 জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। দেশের প্রয়োজনে 71-এর মুক্তিযোদ্ধারা এখনও প্রস্তুত আছেন। উপহারের আশায় যুদ্ধ করিনি, একটা মুক্তির আশায় ওনারা যুদ্ধ করেছেন, যে সমাজটা সুন্দর হবে, ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে, সমস্ত অন্যায় খতম হবে, কেউ কাউকে অত্যাচার করবে না, সমাজে আইনের শাসন থাকবে, একজন আরেকজনকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, মিলেমিশে বসবাস করবে। এই ধরনের কতগুলো চেতনা নিয়ে, সুন্দর চেতনা নিয়ে ওনারা যুদ্ধ করেছেন। এই যে সুন্দর চেতনা, এগুলোর আসলে কোনো দল হয় না, এগুলো দল হয় না, এই শুভ চিন্তার কোনো দল হয় না। তো এই জন্য আমরা বারবার দেখেছি যে এই মুক্তিযুদ্ধকে উপলক্ষ করেও আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও পটুয়াখালীতে যুদ্ধ জাহাজ প্রদর্শনের আয়োজন করেছে নৌবাহিনী। এর মাধ্যমে আধুনিক অস্ত্রে সজ্জিত দেশের যুদ্ধ জাহাজ ঘুরে দেখার সুযোগ পেয়েছে সাধারণ মানুষ। কর্ণফুলীর পাড়ে চট্টগ্রাম নেভাল জেটিতে সোমবার দুপুর 2টায় পূর্ব ঘোষণা অনুযায়ী সবার জন্য উন্মুক্ত রাখা হয় বানৌজা সমুদ্র অভিযান। 29 নটিক্যাল মাইল গতিসম্পন্ন 115 মিটার দীর্ঘ এই জাহাজ দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। খুলনায় দুপুর 2টায় সাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় বানৌজা পদ্মা। 2013 সালে কমিশন পাওয়ার পর দেশের নৌসীমার নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে এই যুদ্ধ জাহাজ। বরিশাল ও পটুয়াখালীতে ও সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল যুদ্ধ জাহাজ বানৌজা শহীদ মহিবুল্লাহ ও বানৌজা অপরাজেয়, যা দেখতে বরিশালের কীর্তন খোলার তীর ও পায়রা বন্দরের সার্ভিস জেটিতে ভিড় করেন নানা বয়সী মানুষ। বিজয় দিবসে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বিজয় ও বিভিন্ন গ্রামীণ পণ্য ও হস্তশিল্প মেলার। সোমবার সকাল 10টায় জেলা প্রশাসক ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন। তিনি জানান, মেলার মূল উদ্দেশ্য গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরা। মেলায় 29টি স্টলে গ্রামীণ বিভিন্ন কুটির শিল্প ও হস্তশিল্পের পসরা সাজিয়ে বসেন স্টল মালিকরা। এছাড়াও 7টি উপজেলায় গ্রামীণ মেলার আয়োজন করে প্রশাসন। পরবর্তীতে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। নাটোরে বিজয় মেলায় নানা ধরনের পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছিলেন নারী উদ্যোক্তারা। বিজয় দিবসে নাটোরে দিনব্যাপী বিজয় মেলা এবং কারু ও শিল্প মেলার আয়োজন করা হয়। মেলায় স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি 3 পিস, শাড়ি, পাঞ্জাবি, অর্গানিক খাবার, হাতে তৈরি আচার সহ নানা ধরনের পণ্য স্থান পেয়েছে। সোমবার সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল মেলায়। এই ধরনের মেলা নারীদের উৎপাদিত পণ্য প্রচারের পাশাপাশি ব্যবসার পরিধি বাড়াবে বলে মনে করেন উদ্যোক্তারা। মহান বিজয় দিবসে নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা 11টায় শহরের মুক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন। শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সহ প্রশাসনের ঊর্ধ্বতনরা। মঞ্চে মুক্তিযোদ্ধারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। মহান বিজয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা দিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ। সোমবার রাজধানীর বাংলা মোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে এ মেডিকেল ক্যাম্প করে তারা। প্রতি বছরের ন্যায় এবছরও ক্যাম্পে আগতদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করে হামদর্দ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরিজ বিপণন ও বিক্রয় পরিচালক হাকিম সাইফুদ্দিন মুরাদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, হামদর্দ দেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 নারী সহ 5 জন নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভৈরবগামী একটি কাভার্ড ভ্যান আরেকটি কাভার্ড ভ্যানকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় অটোরিকশাটি মাঝখানে পড়ে যায়। এ সময় পেছনে থাকা কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাটি সামনে থাকা কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে জড়িয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভেতরে থাকা চালকসহ 5 আরোহীর মৃত্যু হয়। পরে মরদেহগুলো উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়। আগামী 31 মার্চ পর্যন্ত সব ধরনের ভোজ্য তেলের ওপর শুল্ক, কর ও ভ্যাট অব্যাহতি দিয়ে গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। রমজান মাসে বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখতে এই সিদ্ধান্ত এনবিআরের। প্রজ্ঞাপনে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম অয়েল আমদানিতে বিদ্যমান সকল আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর 2025 সালের 31 মার্চ পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। আলাদা 3টি প্রজ্ঞাপনে সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম অয়েল বিক্রয়ের ওপর স্থানীয় পর্যায়ে প্রদেয় মূল্য সংযোজন কর উল্লেখিত সময়কাল পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। তাছাড়া এ সকল পণ্যের আমদানি পর্যায়ে প্রদেয় মূসক 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ফলে এ সকল পণ্যের ওপর আমদানি পর্যায়ে 5% মূসক ব্যতীত অন্য কোনো শুল্ক কর অবশিষ্ট রইল না। বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার পরিকল্পনা থাকলেও নিরাপত্তার স্বার্থে রুশ সেনারা বাশার আল আসাদকে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে যায়। এমনকি দেশ ত্যাগেরও পূর্ব পরিকল্পনাও ছিল না। ক্ষমতাচ্যুত হবার পর প্রথম বিবৃতিতে এমন কথা জানিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট। নিজের ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেলে বাশার বলেন, 8 ডিসেম্বর রাজধানীতে বিদ্রোহীদের তাণ্ডব শুরু হলে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য লাতাকিয়ায় রাশিয়া নিয়ন্ত্রিত ঘাঁটিতে যান তিনি। সেখানে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়। তবে বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন হামলার কারণে রুশ সেনাদের সঙ্গে আসাদকে মস্কো যাবার অনুরোধ করা হয়। সন্ত্রাসীদের হাতে দেশের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সিরিয়ার জনগণের ভবিষ্যৎ হুমকির মুখে বলে মন্তব্য করেন বাশার আল আসাদ। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে অভিশংসনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটির সাংবিধানিক আদালত। চলতি সপ্তাহে ইয়োলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। শনিবার পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব পাশের পর সেটি পুনর্মূল্যায়নে সোমবার শুরু হয় আদালতের বিচার প্রক্রিয়া। প্রথম বৈঠকে অংশ নেন 6 জন বর্তমান বিচারপতির সবাই। গণশুনানিতে লেগে যেতে পারে কয়েক মাস। ইউএলকে স্থায়ীভাবে অপসারণ করা হবে নাকি প্রেসিডেন্ট হিসেবে পুনঃনিয়োগ দেয়া হবে সে সিদ্ধান্ত নিতে সর্বোচ্চ 6 মাস পাবেন আদালত। যদিও দেশের রাজনৈতিক অনিশ্চয়তার ইতি টানতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার চাপ রয়েছে আদালতের ওপর। ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় চিদোর তাণ্ডবে ফ্রান্সের মায়োট দ্বীপে কমপক্ষে 20 জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও তা কয়েকশো কিংবা হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা করছে প্রশাসন। ঝড়ে লণ্ডভণ্ড ফ্রান্সের দরিদ্র অঞ্চলটি। তছনছ হয়ে মাটিতে লুটিয়ে আছে শত শত বাড়িঘর, দোকানপাট, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎবিহীন অবস্থার সঙ্গে যুক্ত হয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নির্দেশে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন কয়েকশো নিরাপত্তা বাহিনীর সদস্য। স্থানীয় সময় শনিবার ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোনটি প্যারিস থেকে প্রায় 8,000 কিলোমিটার দূরের দ্বীপটিতে আঘাত হানে। আফ্রিকার পূর্ব উপকূল থেকে 500 মাইল দূরে মায়োটে অন্তত 3 লাখ মানুষের বসবাস। কৃষ্ণ সাগরে ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত রাশিয়ার 2টো তেলবাহী ট্যাঙ্কার। প্রাণ গেছে অন্তত 1 জন নাবিকের। তেল ছড়িয়ে পড়েছে কের্স প্রণালীতে। জাহাজ দুটি ধারণ ক্ষমতার সর্বোচ্চ মোট 8,600 টন তেল বহন করছিল বলে জানা গেছে। রাশিয়ার সাউদার্ন ট্রান্সপোর্ট প্রসিকিউটরস অফিসের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে একটি ট্যাঙ্কারের সামনের অংশ পুরোপুরি ভেঙে মূল জাহাজ থেকে আলাদা হয়ে গেছে। পানিতে তেল ভাসছে। ভেঙে পড়া জাহাজটি থেকে টাগবোট, একাধিক হেলিকপ্টার, অর্ধশতাধিক কর্মকর্তার সাহায্যে উদ্ধার অভিযানে বাঁচানো সম্ভব হয় 13 নাবিককে। কিন্তু এরপর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিরতি দেওয়া হয় অভিযানে। উদ্ধারের অপেক্ষায়
আরেকটি জাহাজে থাকা 14 নাবিক। আবারও নতুন রেকর্ড ছুঁল বিটকয়েন। $1,00,000 মাইল ফলক স্পর্শের 2 সপ্তাহের মাথায় আরও 6% বাড়ল দর। সোমবার এশিয়ার বাজারে $1,04,500 নিচে নামার আগেই মুহূর্তের জন্য $1,06,000 ছাড়িয়েছিল এক একটি বিটকয়েনের দাম। চলতি বছর এখন পর্যন্ত বিটকয়েনের ঊর্ধ্বগতির হার 192%। সাম্প্রতিক ঊর্ধ্বগতির কারণে প্রতিষ্ঠার পর এবারই প্রথম মূলধারার মুদ্রা হিসেবে গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে বিটকয়েনের। বিনিয়োগকারীদের আশা, বছর শেষের আগেই প্রতি বিটকয়েনের মূল্য পৌঁছে যাবে $1,20,000। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।